আমার বিচারালয়ের একটাই শাস্তি, আর তা হচ্ছে মৃত্যু। মনে রাখবে, পুরুষদের শখের নারীর জন্য জান দিতেও পারে, আবার জান নিতেও পারে। শেষোক্তটি চেঁচিয়ে বলল প্রলয়। এরপর সঙ্গে সঙ্গে 3টে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিল মকবুলের বুকটা। গলা কাটা মুরগির মতো তরপাতে শুরু করলো মকবুল। একটা সময় নিথর দেহ হতে প্রাণটা হয়তো বেরিয়েই পড়লো। এই সমস্তটা ভূমির অজানাই থেকে গেল, হয়তো কখনো জানা হবে না। মুহূর্তটা স্মৃতিচরণ হতে প্রলয়ের অধর কোণে বাঁকা হাসি ফুটে উঠল। ভূমির অগোচরে অবসন্ন কৃষ্ণ আধার বাহ্য জগতে অম্বরের এক ফালি রূপালী চাঁদ, যার নিস্তেজ কিরণ আজ অবসর নিয়েছে। ভূমি এক দৃষ্টিতে প্রলয়ের দিকে চেয়ে রয়েছে। লোকটা কি এত ভাবছে, থেকে থেকে বাঁকা হাসছে। বুঝে এলো না ভূমির। একটা প্রশ্নের উত্তর দিতে এত ভাবারই বা কি আছে? এতক্ষণে কফি ঠান্ডা বরফ হয়ে গিয়েছে বোধহয়। কিছুটা বিরক্তি নিয়ে ভূমি বলল, থাক, আপনাকে কোনো উত্তর দিতে হবে না, আপনি ঠান্ডা কফি খান। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে ভূমি। পায়ে তার অল্প স্বল্প ব্যথা, হাঁটতে চলতে কোনো অসুবিধাই হচ্ছে না। আয়নায় লক্ষ্য করলো ভূমির চলে যাওয়া। পেছন থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে প্রলয় বলল, ভূমিকন্যার আগমনে চিত্ত হয়েছিল অতি চাঞ্চল্য। প্রলয়ঙ্কারী ঝড়ের আভাস পেয়েছিলাম প্রতিনিয়ত। চলে যেতে নিয়ে থমকে দাঁড়ালো ভূমি। প্রলয়ের বলা কথাটাকে তার প্রশ্নের উত্তর বলে মনে হলো না। লোকটা ভীষণ তেদল পদের, কোনো কথার সোজা সাপটা উত্তর দিতে জানেই না। অর্পণকে কম নাকানি চুপানি খাওয়াচ্ছে নাকি? কাল রাতে তো ছেলেটার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। ভাইয়ের জন্য চিন্তা হয় বলে তো সঙ্গে যেতেই চেয়েছিল, তাই বলে এইভাবে সকলের সামনে লজ্জা দেবে? পেছন থেকে আবারও সেই ভরাট কণ্ঠস্বর। কোথায় চললে বউ? কথাটা কর্ণগোচর হতে পূর্ণ দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে রইল ভূমি। প্রলয়ের অধরকণে কিঞ্চিত হাসির রেখা। লোকটাকে সেই প্রথম দিনে মতো লাগছে না একটু। প্রথম দেখাতে মনে হয়েছিল লোকটা ভীষণ রাগী, গম্ভীর গোছের হবে হয়তো। যতদিন যাচ্ছে ততই ভূমি ধারণা পরিবর্তন হচ্ছে। লোকটা ভীষণ যত্নশীল, রাগীও বটে। হুটহাট রেগে আগুন হয়ে যায়, যেই পাশ দিয়ে যাবে তাকে ঝলসে দেবে। রাগে প্রলয়কে ভীষণ ভয় করে মাঝে মাঝে। লোকটা যখন গম্ভীর হয়ে থাকে তখন দুরু দুরু বুকে চুপ মেরে থাকে সে। এরই মাঝে পূর্ণতা এসে দরজায় কড়া নাড়লো। বিছানার উপর ভাঁজ করে রাখা টি শার্ট পরে নিল প্রলয়। অনুমতি পেয়ে পূর্ণতা ঘরে প্রবেশ করে বলল, বড় ভাইয়া, তোমার একটা পার্সেল এসেছে। যাচ্ছে। পূর্ণতা চলে গেল। প্রলয় ঘর থেকে বের হবার আগে ভূমিকে বলল, কোথাও ছোটাছুটি করবে না, ঘরেই থাকবে। আমি এক্ষুনি আসছি। স্বামীর কথা অনুযায়ী ঘরে রইল ভূমি। বের হলো না একটু। পাছে না লোকটা রাগ করে বসে। রাগ সামলানোর হিম্মত নেই তার। এমনিতেই ভীষণ ভীতু ধাঁচে সে। মিনিট পাঁচেকের মাঝেই প্রলয় ঘরে ফিরে এলো। তার হাতে একটা মাঝারি আকৃতির ব্যাগ। ঘরে এসে ব্যাগটা ভূমির হাতে তুলে দিল প্রলয়। বিষয়টিতে ভূমি অবাক না হয়ে পারল না। ব্যাগের ভিতর কি আছে জানা নেই তার। হা করে থাকলে চলবে? প্যাকেট খুলে দেখো, এটা তোমার জন্যই। কি আছে এটাতে? আমি কেন বলবো, তুমিই খুলে দেখো। প্যাকেট খুললো ভূমি। ভেতরে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। ভূমি তাকালো প্রলয়ের দিকে। এটার কোনো প্রয়োজন ছিল না, আমি তো ভাইয়ের ফোন থেকে আমার সঙ্গে কথা বলে নিতাম। আমার বউ অন্যের ফোন দিয়ে কেন কথা বলবে? ফোনটা আরও আগে কিনে দেওয়ার প্রয়োজন ছিল, তাহলে অন্তত আমি যে কোনো সময় বিরক্ত করতে পারতাম। আমি তো কখনো ফোন ব্যবহার করিনি। তাতে কি, আমি শিখিয়ে দেব। প্রলয় একটা পার্সোনাল সিম নিয়ে ভূমির ফোনে ব্যবহার করার জন্য দিল। বাড়ির সকলের নাম্বার সেভ করে দিয়েছে, ইরার নাম্বারও সেভ করে দিয়েছে প্রলয়। সবার ফোন নাম্বার যার যার নামে সেভ করে, নিজের নাম সেভ করেছে এমপি মশাই দিয়ে। সকালে পুষ্পিতার থেকে শুনেছিল ভূমি তাকে এমপি মশাই বলে সম্বোধন করেছে। ডাকটা মাথায় গেঁথে গিয়েছিল। এর আগেও এমপি মশাই ডাক শুনেছে, তবে এতটা ভালো লাগেনি আগে। খাবার টেবিলে সবাই বসে রয়েছে। প্রলয় ভূমি এখনো অনুপস্থিত। ইশারায় ডাকলো। ডাকতে বললেন মাধুরী। নিচে থেকে ডাক দিলেন ফিরোজা। সিঁড়ি ভেঙে দুজনেই নেমে এলো। নিজেদের চেয়ারে বসলো। ফিরোজা খাবার বেড়ে দিলেন। আজ খুব শান্ত স্বভাবের ব্যবহার করছেন মাধুরী। উনার এহেন ব্যবহার সবাইকে অবাক করলো। কতটা অস্বাভাবিক হয়ে গিয়েছে একদিনের মাঝে। একদিন বললে ভুল হবে, এক রাতের মাঝেই সব স্বাভাবিক। সকাল থেকে তিনি ভূমির সঙ্গে ভালো ব্যবহার করেছেন। ভূমি দাঁড়ালো, তরকারির বাটি মাধুরীর দিকে এগিয়ে দিল। খাওয়া ব্যতীত টেবিলে আজ কোনো শব্দ নেই, সবকিছু নিস্তব্ধ। এমন পরিবেশই প্রলয়ের খুব পছন্দের। আজ মনে হচ্ছে সে বাড়িতে খাচ্ছে। দুদিন ধরে মনে হচ্ছিল সে কোনো মাছের বাজারে রয়েছে।
ভূমির গ্লাস খালি দেখে প্রলয় পানি ভরে দিল। সবাই দেখেও দেখলো না যেন। স্ত্রীর খেয়াল রাখা স্বাভাবিক নয় কি? অবশ্যই স্বাভাবিক। বিছানায় বসে রয়েছে ভূমি, তার কোলে মাথা রেখে শুয়েছে প্রলয়। মসৃণ ছোট ছোট চুলগুলো কোমল হাতের বিচরণ, পেটের কাছে উষ্ণ নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। আড়ষ্টতায় বিমূঢ় ভূমি থেকে থেকে কেঁপে উঠছে। মুখ তুলে তাকালো প্রলয়, ঘুমো ঘুমো আধ বোঝা চোখে তাকিয়ে ক্ষীণ স্বরে শুধালো, আমি শুনেছিলাম তুমি নাকি ভীষণ ভালো নাচতে পারো। হাত দুটো থেমে গেল। নাচতো সে একটু একটু করে। আম্মা শিখিয়েছিলেন। আম্মা খুব ভালো করে নাচেন। নাচের প্রত্যেকটা ছন্দ তো সে তার আম্মার কাছে থেকেই শিখেছে। কিন্তু এমপি মশাই জানলো কি করে? ভূমি আমতা আমতা করতে শুরু করলো। প্রলয় ছোট ছোট চোখে তাকিয়ে বলল, হুম, হ্যাঁ তো আমতা আমতা করতে হবে না। আমি তোমাকে নাচতে বলছি না, ভয় পেতে হবে না। হাঁপ ছেড়ে বাঁচলো ভূমি। প্রলয় আগের ভঙ্গিতে ভূমি কোলে মাথা রাখে, কোমর জড়িয়ে ধরলো। ভূমি আবারও প্রলয়ের চুল টেনে দিতে শুরু করলো। রাত 12:30। বিছানায় শুয়ে রয়েছে অর্পণ। রাত হয়েছে অনেকটা, ঘুম আসছে না। সকালেও তাড়াতাড়ি উঠতে হবে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো অর্পণ। এরই মাঝে ফোন বেজে উঠলো। ইরার নাম্বার থেকে কল আসছে। তবে কি মেয়েটা ঘুমায়নি? কল রিসিভ করার বদলে কেটে দিল। পুনর্বার নিজের থেকে ইরার নাম্বারে ডায়াল করলো। সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। অপর প্রান্ত থেকে ফোন কানে নিয়ে অর্পণ জিজ্ঞাসা করলো, এত রাতে জেগে থাকা হচ্ছে কেন? ঘুম আসছিল না। কেন ঘুম আসছিল না? কেউ একজন যে আমার ঘুম কেড়ে নিয়ে চলে গেছে, সেই খবর কি কেউ রেখেছে? বলো কি? ঘুম চুরি হওয়া তো ভালো লক্ষণ না। সেটা আপনি বুঝলেন কোথায়? বুঝিনি বলতে চাইছ? ডাক্তার কিন্তু মনির খবর জানে। তাহলে আমার ভাই জানে না কেন? সেও তো ডক্টর। আমি ডাক্তার বলেছি, ডাক্তাররা নয়। তো কোন খবরটা জানেন মশাই? এটাই জেনেছি যে দুটো অন্তর ইন্দ্রিয় বিনিময় হয়েছে। থ্যাত, কি যে বলেন না। শাশিদ রানী কি লজ্জা পাচ্ছে? আপনাকে বলতে বাধ্য নয় সে। ক্ষীণ হেসে অর্পণ বলল, তাই? তাই। নেমে এলো অবাক নীরবতা। সেই নীরবতা কাটিয়ে অর্পণ বলল, ঘুমিয়ে পড়লে? কানে ফোন রেখে ইরা বলল, হুম, আমি তো কারোর হৃদস্পন্দন অনুভব করছিলাম। অকপটে অর্পণ শুধালো, কার? আছে একজন বদলোকের। বাই এনি চান্স তুমি আমাকে বদলোক বললে? বুঝলাম আপনার ব্রেন খুবই শার্প, সব কিছু খুব সহজেই বুঝতে পারেন, শুধু একটা জিনিস ছাড়া। সেই জিনিসটা কি? বলবো না, কদাপি নহে। এ বাবা, না বললে বুঝবো কি করে? সব বুঝেও কেন অবুঝ হয়ে আছেন? বলছো আমি সব বুঝি। কেন বোঝেন না? কেন বোঝেন না বুঝি? কি জানি। রাখছি, আমার ঘুম পেয়েছে। এই না বললে তোমার ঘুম চুরি হয়েছে? আর কোনো উত্তর এলো না। অপর প্রান্ত থেকে ফোন স্ক্রিনে তাকাতেই বুঝতে পারলো কল কেটে গিয়েছে সবেই। গাল এলিয়ে হেসে উঠল অর্পণ। মেয়েটা বড্ড চঞ্চলা। গ্রামে যাওয়ার আগে থেকে ওদের যোগাযোগ, অথচ সামনাসামনি কেউ কাউকে সামান্য পাত্তাটুকু দেয় না। সেদিন মেয়েটা ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, সেখানেও দুজন দুজনকে যেন চেনেই না, এমন একটা ভান ধরেছিল। মনে পড়তে সশব্দে হেসে উঠল অর্পণ। মনে মনে কয়েকটা কথা আওড়ালো। শুধু এখন না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তোমার জীবনে শুধুই আমার বিচরণ থাকবে। ভালো তুমিও বাসো, আমিও বাসি। তোমারটা প্রকাশিত, আমারটা ব্যক্তিগত। কেটে গিয়েছে আরো 3টা দিবারাত্র। আজকের সকালটা ভীষণই কাদাকার। অম্বরে দেখা মিলেছে ধূসর রঙের মেঘের গুটলি। এমন দিবস মোটেও পছন্দ না ভূমির। আকাশ হতে হবে নীল দরিয়া তুল্য। ধূসর মেঘের গুটলির বদলে ঢেউয়ের শুভ্র ফেনা উড়ে বেড়াবে অখণ্ড অন্তরিক্ষে। ভূমির পায়ের ব্যান্ডেজ, কপালে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। ঘাস শুকিয়ে আসছে পুরোপুরি ভাবে। বারান্দায় কাপড় মেলতে সে আবারও বিরস মুখে আশেপাশে তাকালো। বাড়ির পুরুষেরা যে যার কাজে গিয়েছে, পূর্ণতা পুষ্পিতা নিজেদের ঘরে পড়ছে। নতুন টিউটর রেখে দিয়েছে মোর্শেদ শিকদার। 11:30টার দিকে হয়তো পড়াতে আসবেন। বোর্ড পরীক্ষার তো খুব সময় বেশি বাকি নেই। পূর্ণতা পড়াশোনায় মনোযোগী হলেও পুষ্পিতা ঠিক তার বিপরীত। মেয়েটার মাঝে গম্ভীরতার বড্ড অভাব। উল্টো পূর্ণতা সারাক্ষণ চুপচাপ বইয়ের মাঝে মুখ গুজে রাখে। বারান্দা থেকে উপলব্ধি করলো একটা মহিলা অনেকক্ষণ যাবৎ ভূমির দিকে তাকিয়ে রয়েছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে খুব অস্বস্তি হলো তার। তাড়াতাড়ি করে টি শার্টের ট্রাউজার গুলো মেলে দিল। এমনিতে বারান্দায় বেশ রোদ থাকে, জামা কাপড় ছাদে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।
তবে আজ সকাল থেকে মেঘের রোদে লুকোচুরি খেলছে। রোদকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরই মাঝে ঘর থেকে মাধুরীর গলার আওয়াজ ভেসে এলো। ঘরের বাইরে থেকে তিনি ডাকছেন। তুমি কি ঘরে আছো ভূমি? জি মা, কিছু বলবেন? বারান্দা থেকে জবাব দিল ভূমি। ঘরে প্রবেশ করলেন মাধুরী। বালতি হাতে নিয়ে বারান্দা থেকে প্রস্থান নিল ভূমি। বোরকা পরে তৈরি হয়ে এসেছেন মাধুরী। ঘরে এসে ভূমি আবারও বলল, কিছু বলবেন মা? হ্যাঁ, আমি আর তোমার চাচিমা একটু শপিংয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই তো পূর্ণ পুষ্পর টিউটর চলে আসবে। সাবিনাকে বলো নাস্তা আর শরবত বানিয়ে দিতে। মাধুরী কথাগুলো বলে থামতেই ভূমি ঘাড় কাত করে সায় জানালো। মাধুরী এবার জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু লাগবে? দুপাশে মাথা ঝাঁকিয়ে ভূমি বলল, আমার কিছু লাগবে না মা। আচ্ছা, আমরা তাহলে বের হচ্ছি। কোনো সমস্যা হলে আমাদের কল করবে। বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল মাধুরী। ওনার এই মিষ্টি কথায় মোটেও অবাক হলো না ভূমি, বরঞ্চ খুশি হলো। 3 দিন ধরে তার সাথে ভালো ব্যবহার করছেন মাধুরী। এই পরিবারের প্রত্যেকটা মানুষ ভূমিকে বড্ড স্নেহ করে। রাস্তায় জ্যামের মুখোমুখি হতে হয়েছে প্রলয়কে। জানালার কাছ নামিয়ে দেওয়া হঠাৎ কেউ বলে ওঠে, একটা ফুল নেন স্যার, সকাল থেকে একটাও বিক্রি হয় নাই। জানালার বাহিরে তাকাতে প্রলয় দেখতে পেল ছোট ছেলেটার হাতে অনেকগুলো ফুল। ফুলগুলো দেখে ভূমির কথা মনে পড়লো প্রলয়। ছেলেটার হাত থেকে সবগুলো ফুল নিয়ে নিল। লাল, হলুদ আর সাদা গোলাপ, 15টা গোলাপ তো হবেই। সেই সঙ্গে 3টে রজনীগন্ধার মালা আর একটা বেলি ফুলের গাজরা। ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করে দিল ছেলেটার দিকে। ছেলেটা অসহায় মুখ করে তাকিয়ে রয়েছে প্রলয়ের দিকে। বুঝতে পেরেও প্রলয় শুধালো, এইভাবে তাকিয়ে রয়েছে কেন? স্যার, আমার কাছে তো খুচরা নাই। খুচরা লাগবে না, টাকাটা তুমি রেখে দাও। হাতে চাপ পাওয়ার মতো অবস্থা ছেলেটার। হয়তো একটু বেশি খুশি হয়েছে। ছেলেটা চলে গেল। গাড়ি জ্যামে আটকে ছিল মিনিট 10 ধরে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে প্রলয়। শাহবাগ থানার দিকে যাচ্ছিল। ব্যক্তিগত একটা কাজ ছিল সেখানকার পুলিশ অফিসারের সঙ্গে। ফুলগুলোকে পাশের সিটে রেখেছে সে। জ্যাম ছুটতে শুরু করেছে। বেশ কয়েকটা গাড়ি চলেও গিয়েছে। প্রলয় দেখতে পেল রাস্তার অপর প্রান্তে একটা গাড়ি, পেছন সিটে জানালা খোলা। 2টো মহিলা বসে রয়েছে। একজন ব্যথায় ক্রমশ তরপাচ্ছে আর আরেকজন সেই পীড়িত মহিলাকে সামলাচ্ছে। তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে নামলো প্রলয়। ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে বলল, স্টপ। ট্রাফিক পুলিশ পেছনে তাকিয়ে দেখলো প্রলয়কে। দেখে সালাম জানালো। তাকে তো ঢাকা শহরে সবাই চেনে, এমপি কে কে না চিনবে। এইভাবে দাঁড় করানোর মানে বুঝলো না ট্রাফিক পুলিশ ছেলেটা। প্রলয় দৌড়ে একটা গাড়ির সামনে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটাকে ইশারায় চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। পেছনে একটা মহিলা ক্রমশ ব্যথায় কাতরাচ্ছে দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট। বেশ অনেকটা সময় ধরে এভাবে দাঁড়িয়ে ছিল গাড়িটা। যাওয়ার আগে লোকটা প্রলয়কে ধন্যবাদ জানিয়ে গেল। বিনিময়ে মৃদু হাসলো প্রলয়। চলে গেল নিজের গাড়ির দিকে। ভূমি নিজে আজ রান্না করছে। আম্মা কম বেশি অনেক ধরনের রান্নায় শিখিয়েছেন। এরই মাঝে বাড়ি ফিরেছে মাধুরী আর ফিরোজা। কিছু কেনাকাটা করতে গিয়েছিল ওনারা। চুলোর আঁচ কমিয়ে শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লো ভূমি। ফ্রিজে থাকা ঠান্ডা পানির বোতল বের করে রাখলো। মাধুরী আর ফিরোজার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মায়ের গলার আওয়াজ পেয়ে ঘর থেকে ছুটে এসেছে পূর্ণতার পুষ্পিতা। এসেই সোফায় বসে থাকা মাধুরীর গলা জাপটে ধরেছে দুটোতে। পুষ্পিতা আদুরে স্বরে তার মাকে জিজ্ঞেস করলো, আমাদের জন্য কিছু আনোনি মা? তোমাদের জন্য কিছু না আনলে উপায় আছে? এক্ষুনি তো চেঁচিয়ে মাথা খাবি। পূর্ণতা এসে এবার তার মাকে জড়িয়ে ধরে বলল, দেখি না মা, কি এনেছো? পূর্ণতা পুষ্পিতার জন্য আনা শপিং ব্যাগ দুটো এগিয়ে দিলেন মাধুরী। নিজেদের জিনিস পেয়ে ঘরে চলে গেল দুটোতে। রান্নাঘরে শরবত বানাচ্ছে ভূমি। সাবিনা পেঁয়াজ কাটছে। বৈঠকখানা থেকে ভূমিকে ডাকলেন মাধুরী। ওনার এক ডাকে রান্নাঘর থেকে ছুটে এলো ভূমি। এসে দাঁড়ালো মাধুরীর সামনে। সোফায় বসে মুখ টিপে হাসছেন ফিরোজা। মাধুরী 3টে শপিং ব্যাগ এগিয়ে দিলেন ভূমির দিকে। এগুলো তোদের জন্য পরে দেখ, ফিটিং ঠিকঠাক হয় নাকি। আমার প্রলয়কে ছাড়া আর কখনো কেউ তার জন্য ভাবেনি। আজ নিজের থেকে মাধুরী তার জন্য ভাবছেন। ভূমি আবেগপ্লুত হলো। নেত্রযুগল সিক্ত হলো মুহূর্তে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল মাধুরীর মুখপানে। এভাবে তাকিয়ে কি দেখছো? যা বলেছি সেটাই করো। যাও, এগুলো নিয়ে ঘরে যাও। এগুলো পরেও দেখা যাবে। আপনাদের জন্য শরবত নিয়ে আসি মা। ফিরোজা মাঝখান দিয়ে বললেন, সাবিনা দেবে, তুমি যাও। রাতে সেই দুপুরে ফুলগুলো কেনা হয়েছিল। এতক্ষণে হয়তো মূর্ছা গিয়েছে। একটা ব্যাগের ভিতর করে ফুলগুলো নিয়ে এসেছে প্রলয়। বৈঠকখানায় সাবিনাকে ছাড়া আর কেউ নেই।
বসে বসে টিভি দেখছিল মেয়েটা। সদর দরজা ওই খুলে দিয়েছে। ফুলের ব্যাগটা নিয়ে পূর্ণতা পুষ্পিতার ঘরের দিকে গেল প্রলয়। দুটোতে মিলে পড়তে বসেছে। ব্যাগ থেকে দুটো লাল গোলাপ আর দুটো রজনীগন্ধার মালা পূর্ণতা পুষ্পিতার দিকে দিয়ে দিল প্রলয়। ফুল এর আনায় খুশি হয়ে গেল দুটোতে। ক্ষীণ হেসে প্রলয় নিজের ঘরের দিকে চলে গেল। ঘরের দরজা চাপিয়ে রাখা আলগোছে ফুলের ভেতরে ঢুকলো প্রলয়। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি গাচ্ছে ভূমি। লম্বা চুলে একা বিনুনি গাঁথতে গিয়েও হিমশিম খেয়ে যায় খানিকটা। প্রলয় ঘরে যখন আয়নায় প্রলয়ের প্রতিবিম্ব দেখা মিলতেই ভূমি উঠে দাঁড়ালো। ওড়না ঠিক করে মাথায় টেনে নিল প্রলয়। ত্রস্ত স্বরে বলল, মাথা ওড়না জড়াতে হবে না। ভূমি শুনল না তার কথা। তপ্ত নিঃশ্বাস ফেললো প্রলয়। ড্রেসিং টেবিলের উপর গোলাপ ফুলগুলো একটা একটা করে বের করে রাখলো। উঠে দাঁড়িয়ে ভূমির মাথার উপর থেকে ওড়না সরিয়ে দিল। পেছনে দাঁড়িয়ে চুলের বেলি ফুলের গাজরা লাগিয়ে দিল প্রলয়। বা হাতে রজনীগন্ধার মালাও পরিয়ে দিল। সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে। ভূমির মুখে টু শব্দটি পর্যন্ত করছে না সে। নীরবতা গুছিয়ে প্রলয় বলল, ফুলের সাথে ফুলকে ভালো মানে, তবে অকৃত্রিম এই ফুলে থেকে আমার ফুলটা বেশি জীবন্ত। মোর্শেদ শিকদার, মেহেরাব শিকদার আর অর্পণ বসে রয়েছে সোফায়। ভূমি প্রলয় কেউই এখনো উপস্থিত নেই। পুষ্পিতা টিভি দেখছে। ও টিভি দেখা নিয়ে রেগে আছে মাধুরী। সামনে পরীক্ষার মেয়েটা মনের আনন্দে টিভি দেখছে। পূর্ণতা তার ঘর থেকে সবে বের হয়েছে। মাধুরী ডাইনিং স্পেস থেকে চেঁচিয়ে বললেন, বড়টা পড়াশোনায় কত মনোযোগী, আর ছোটটাকে দেখো পড়াচোর একটা। পূর্ণ, যা তোমা এই কুম্ভকর্ণকে কান টেনে আমার কাছে নিয়ে আয়। ফিরোজা হেসে উঠলেন। পূর্ণতা বৈঠকখানার দিকে গেল। পুষ্পিতা তার বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল, দেখলে বাবা, মা আমাকে সহ্যই করতে পারে না। একটু টিভি দেখছি। কেন মেয়েটার সঙ্গে এমন করছো মাধুরী? তোমার মেয়ে সবই করতে পারে, শুধু পড়াশোনা করতে গেলেই নাকি তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথাটা কি সত্যি পুষ্প? মোর্শেদ শিকদার মেয়েকে প্রশ্রয় দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন। ধরা খেয়ে পুষ্পিতা বোকা হাসলো। কথাবার্তার এক পর্যায়ে মেহেরাব শিকদারের দিকে তাকিয়ে মোর্শেদ শিকদার শুধালেন, আজ সকালে তাড়াহুড়ো করে বের হলি, কোনো সমস্যা ছিল নাকি? না ভাই, কোনো সমস্যা না। হসপিটাল থেকে ক্যাম্প করা হবে। সে তো বেশ ভালো খবর। আমাদের হসপিটালের সিনিয়র ডক্টর যারা রয়েছেন সবাইকে এক এক জায়গায় ক্যাম্পের জন্য যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু আমাদের হসপিটাল না, অন্য হসপিটাল থেকেও একই নির্দেশনা দিয়েছে মেডিকেল বোর্ড। 7টা গ্রাম সিলেক্ট হয়েছে। অর্পণ তার বাবাকে জিজ্ঞাসা করলো, তোমাকেও যেতে হবে বাবা? হ্যাঁ, আমাদের হসপিটাল থেকেও 4 জন যাবেন। অনন্দীনগর যাচ্ছি আমরা। ওখানে নাকি নতুন হসপিটাল তৈরি হয়েছে, সামনের সপ্তাহ থেকে নাকি চালু হবে। অবাক হয়ে অর্পণ বলল, ভূমি তো অনিন্দনগরেরই মেয়ে, তোমরা চাইলে আরসদের বাড়িতেই উঠতে পারো। এই ক্যাম্পের কথা ভাই মেডিকেল বোর্ডে জানিয়েছিল। একটু থেমে অর্পণ আবার বলল, শাহাদাত আঙ্কেল বড্ড ভালো মানুষ। গ্রামের মানুষের কথা চিন্তা করে স্কুল আর একটা হসপিটাল করেছেন। গ্রামের মানুষ ওনাকে খুব মানেন। উনি ওখানকার গ্রাম প্রধান। ঘরে বিছানার উপর প্রলয়ের ঘামে ভেজা পাঞ্জাবি পরে রয়েছে। বিছানাটাও এলোমেলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল দেখছে ভূমি। প্রলয় বেড়ে ফুলে গাগা লাগিয়ে দিয়েছিল তখন। সুন্দর মিষ্টি সুরভি ছড়াচ্ছে। বা হাতে জড়িয়ে দেওয়া মালা শুকলো। রজনীগন্ধার তীব্র সুবাসে শরীর রিনরিন করে উঠলো। আয়নায় নিজেকেও একবার পরখ করলো। বর্ষাকালে রক্তিমাভা। এ কি, ভূমি লজ্জা পাচ্ছে? অগোছালো বিছানা চট করে গুছিয়ে রাখলো ভূমি। প্রলয় ওয়াশরুম থেকে বেরিয়েছে। প্রলয় ওয়াশরুমে গিয়েছে। লোকটা ভীষণ অগোছালো। তা না হলে কেউ এভাবে জামা কাপড় বিছানার উপর ছুঁড়ে ফেলে? গুছিয়ে তো রাখা যায়। তা করবে কেন? ভূমির বিছানার উপর থেকে পাঞ্জাবি তুলে নিয়ে বিনে রাখলো। কাল ধুয়ে দেবে। অধোয়া কাপড় এখানে জমা করে রাখে। প্রলয় আসার আগে বিছানা ঝাড় দিল। ড্রেসিং টেবিলের সামনে সবকিছু অগোছালো। এরই মাঝে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে গেল প্রলয়। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে পছন্দ হলো না যেন। এসে ভেজা তোয়ালে সে বিছানার উপর ফেলে রাখলো। এবার ভূমি কিছুটা বিরক্ত নিয়ে বলল, আপনি ভীষণ অগোছালো। গুছিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, ভূমিকন্যা। আর কিছু বলতে পারলো না ভূমি। সময় মতো কিভাবে মুখ বন্ধ করিয়ে দিতে হয় লোকটা বেশ ভালোই জানে। বিছানার উপর থেকে ভেজা তোয়ালেখানা তুলে বলল, অসময়ে গোসল কেন করেন? ঠান্ডা লেগে যাবে তো। সমস্যা নেই,
কিছুদিন পর তোমাকে অভ্যেস ধরিয়ে দেব। প্রলয়ের কথা বোধগম্য না হলেও ভূমি বুঝলো এই লোকের সঙ্গে কথা বলে কোনো ফায়দা নেই। এর থেকে ভালো নিঃশব্দে সে নিজেই সব গুছিয়ে রাখুক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রজনীগন্ধার মালাটা খুলতে শুরু করলো ভূমি। প্রলয় দ্রুত পায়ে ভূমির হাতটা ধরে শুধালো, ফুলের মালাটা খুলছো কেন? চাচিমা ডাকছেন, খাবার খেতে যেতে হবে তো। খাওয়ার সঙ্গে ফুলের সম্পর্ক কি? ওনারা কি মনে করবেন? কিছু মনে করবে না, তুমি চলো তো আমার সঙ্গে। রাতের খাওয়া দাওয়া শেষে ঘরে যাওয়ার জন্য উদ্যত হবে তখনই পূর্ণতা এসে ডেকে নিয়ে গিয়েছে ভূমিকে। কি যেন কথা বলবে, সব পরিকল্পনা তো আর একা করা যায় না, এক্ষেত্রে ভূমিকেও জড়াবে। ভূমির সমীপে বসে বলল, তোমাকে কানাকানি একটা কথা বলি। ভূমি বিছানার ওপর ভালো করে বসলো, বলল, কি কথা গো রায়বাগিনী ননদিনী? পূর্ণতা ফিসফিসিয়ে বলল, আগামী 14ই ফেব্রুয়ারি বড় ভাইয়ার জন্মদিন। প্রলয়ের জন্মদিনের কথা শুনে ভূমি ভাবতে শুরু করলো, হাতে আর মাত্র 8 দিন, লোকটা তার জন্য অনেক করেছে, তারও তো কিছু করা উচিত, কিন্তু কি করবে? ভূমিকে চুপ থাকতে দেখে পূর্ণতা আবারও বলল, আমাদের বড় ভাইয়া ভীষণই স্পেশাল, তাই তো ভালোবাসার দিনে তার জন্ম। ভালোবাসার দিন? পুষ্পিতা বলল, এ বাবা, তুমি জানো না 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে? আমার জানা ছিল না। এদিকে প্রলয় অনেকক্ষণ ধরে ভূমির জন্য অপেক্ষা করছে। পূর্ণতা পুষ্পিতার ঘরে আড্ডা দিচ্ছে ভূমি। প্রলয়ের জন্মদিনে ওরা কি কি করবে সেটা ভূমিকে বলছে। ভূমিও তাদের কথা গভীরভাবে মনোনিবেশ করেছে। প্রলয় তার ঘর থেকে বেরিয়ে এলো। পূর্ণতা পুষ্পিতার ঘরে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। আমি কিন্তু খুব আনন্দ করব সেদিন। এবারের জন্মদিন একটু বেশি স্পেশাল বড় ভাইয়ার জন্য। পূর্ণতা পুষ্পিতার ঘরের কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। পুষ্পিতা কথার মাঝে দরজার কাছ থেকে প্রলয়ের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভূমি, ঘরে এসো। রাজবাড়ি সেই কণ্ঠস্বরে আচমকা পিলে চমকে উঠল ভূমি। তার পাশ থেকে সরে বসলো পূর্ণতা পুষ্পিতা। মেয়েকে হেসে পুষ্পিতা বলল, বড় ভাইয়া ডাকছে, তুমি ঘরে যাও ভাবিমণি। ভূমি কিছু বলল না, বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল। সোজা চলে এলো নিজেদের ঘরে। ঘরে এসে প্রলয়কে কোথাও পেল না। এই তো লোকটা তাকে ডেকে এলো, এরই মাঝে আবার কোথায় চলে গেল? ওয়াশরুমের দরজাও তো বন্ধ। বারান্দা ধোঁয়াময় হয়ে গিয়েছে। কারো পদচারণ অনুভূত হতেই জ্বলন্ত সিগারেট বাহিরে ছুঁড়ে ফেললো প্রলয়। হাত দ্বারা ধোঁয়া বিলীন করার চেষ্টা করলো। ভূমি এসে পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যেই। সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে কিছুটা কেসে উঠলো। বারান্দায় এক মুহূর্তে দাঁড়াতে দিল না প্রলয়। ভূমির হাত ধরে ঘরে নিয়ে এলো। আয়নার সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো ভূমিকে। গ্রীবাদেশে সিক্ত কোমল স্পর্শে শিরশির করে উঠলো সর্বাঙ্গ। আবেশে দু চোখ মুদে এলো ভূমির। কানের কাছে ফিসফিসিয়ে প্রলয় বলল, কোথায় রাত হয়েছে, বরকে একটু সময় দেবে, তা না বসে বসে আড্ডা দিচ্ছ। একটু বসেছিলাম। বসে তো তুমি আমার সামনেও থাকতে পারতে। যাই হোক, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। ভূমি চোখ মেলে তাকালো, মুখ তুলে প্রলয়কে দেখে বলল, শাস্তি? হ্যাঁ, শাস্তি। সারা রাত আমার মাথা টিপে দেবে। ভূমির আড়ালে ঠোঁট চেপে হাসলো প্রলয়। শাস্তি দেবার কথাটা নিছকে মজা করে বলেছে, তবে ভূমিকে দেখে মনে হচ্ছে মেয়েটা সত্যি সত্যি ভেবে নিয়েছে। যাক, ভালোই হয়েছে, মেয়েটাকে আর একটু জ্বালাতন করার সুযোগ পেল। সরে দাঁড়িয়ে ভূমিকে নিয়ে বসালো বিছানায়, দরজা আটকে। মোমবাতি জ্বালিয়ে দিল প্রলয়। এরপর নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লো। ভূমি আছড়া হয়ে বসে আছে। কোমল হাত জোড়া নিজের চুলের উপর রেখে প্রলয় চোখ বন্ধ করে ভূমিকে বলল, মাথাটা টিপে দাও। প্রলয়ের কথা অনুযায়ী মাথা টিপে দিতে শুরু করলো, কিন্তু কাজটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ভূমিকে টেনে নিজের পাশে শুয়ে দিল প্রলয়। আচমকা এমন হওয়ায় কিছুটা ভয় পেয়ে গেল ভূমি। পরক্ষণে নিজেকে সামলে নিল। বক্ষস্থল চেপে রেখেছে ভূমিকে। নবোদিত প্রত্যুষে ঘুম ভাঙলো ভূমি। গভীর ঘুমে আচ্ছন্ন প্রলয় অন্য পাশ হয়ে শুয়েছে। আলগোছে উঠে বসলো ভূমি। বালিশের পাশে পড়ে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। ঘড়িতে তখন 6:30 বাজে। এই সময় মনে হয় না কেউ উঠেছে। পেটের চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে ভূমির। বিছানা ছেড়ে উঠে গিয়ে বাতায়ন খুলে দিল। সাই বেগে প্রাতকালের শীতল হাওয়া আছড়ে পড়লো পুরো ঘরময়। রোদ ওঠেনি এখনো। ওয়ার্ড্রপ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল ভূমি। একেবারে গোসল করে বের হবে। বেশ অনেকটা সময় পর ঘুরে ফিরে এসে প্রলয়কে কোথাও পেল না ভূমি। বিছানায় গুছিয়ে রাখা। ভূমি অবাক হলো, তার চেয়েও বেশি লজ্জা বোধ করলো। বিছানায় অন্য চাদর বিছানো দেখে নিশ্চয়ই এমপি মশাই গুছিয়েছেন।
অবাকের থেকেও চরম অবাক হলো ভূমি। প্রলয়কে ঘরে আসতে দেখে ভূমি জিজ্ঞাসা করলো, আজ এত তাড়াতাড়ি উঠে আপনি কি কোথাও গিয়েছিলেন? আমাকে মিস করছিল বুঝে? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। একটু বাইরে গিয়েছিলাম। আমার জন্য এক মগ কফি নিয়ে এসো। আচ্ছা। কফি বানাতে খুব বেশি সময় লাগেনি। সাবিনা তাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। কফি মগ নিয়ে ভূমি আবারও ঘরে ফিরে এলো। কিছুটা ক্লান্ত লাগছে তার। প্রলয় ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। ভূমি সেখানে গেল, কফি মগে এগিয়ে দিল প্রলয়ের হাতে। কফি নিয়ে ক্ষীণ হেসে প্রলয় বলল, তোমার প্রয়োজনীয় জিনিসটা ওয়ার্ড্রোবের উপরে ড্রয়ারে রাখা আছে। তুমি বিশ্রাম নাও, নিচে যাওয়ার প্রয়োজন নেই। আমি তোমার খাবার ঘরে নিয়ে আসছি। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল প্রলয়। ড্যাব ড্যাব করে তার যাওয়ার পানি চেয়ে রইল ভূমি। লজ্জায় এতক্ষণ চোখ তুলে তাকাতে পারছিল না সে। লোকটা বুঝে ফেললো, ইস, অনাকাঙ্ক্ষিত লজ্জা জেঁকে বসেছে। মেয়েলি সমস্যার কথা কি করে বা এমপি মশাইকে জানাবে সে? এগুলো ঢোল পিটিয়ে বলার মতো জিনিস নাকি? এরপর আর ঘর থেকে বের হয়নি ভূমি। প্রলয় তাকে বের হতে দেয়নি, বরঞ্চ ভূমির নাস্তাটা পর্যন্ত ঘরে এনে খাইয়ে দিয়েছে। সকাল থেকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে পুষ্পিতা। পূর্ণতা তৈরি হয়ে বসে রয়েছে, আজ তাদের স্কুলের ফেয়ারওয়েল। সকাল 11টায় স্কুল থাকতে হবে, অথচ পুষ্পিতা এখনো তার চুল বাঁধেনি। মেয়েটা সব কাজে অলস। বিরক্তি নিয়ে পূর্ণতা জিজ্ঞাসা করলো, এই পুষ্প, তোর কি হলো? নাকি আমি তোকে ফেলেই চলে যাব? তপ্ত নিঃশ্বাস ফেলে বিছানার উপর থেকে হেয়ার ব্যান্ড নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে পুষ্পিতা। দুটোকে তাড়া দিতে মাধুরী ছুটে এলেন। প্রলয় সেই কখন থেকে বৈঠকখানায় অপেক্ষা করছে পূর্ণতা পুষ্পিতার জন্য। এই দুই বোনের জন্য তারও আজ দেরি হচ্ছে। মাধুরী এসে দেখলেন পুষ্পিতার এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। তিনি বাজখাই কণ্ঠে বললেন, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। এই পুষ্প, তুই তাড়াতাড়ি চুল বাঁধবি। তোদের বড় ভাইয়া কিন্তু অপেক্ষা করছে। দেরি হলে তোদের দুটোকেই ফেলেই চলে যাবে। আমি অনেক আগেই তৈরি হয়ে গিয়েছি মা। তোমার ছোট মেয়েটাই লেট লতিফ। কাঁধে ব্যাগ ঝুলে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি রেডি, চল পূর্ণ। ঘর থেকে বেরিয়ে গেল তিনজনেই। পূর্ণতার বিনুনি ঠিক করে দিলেন মাধুরী। পুষ্পিতার খানিকটা এলোমেলো, মেয়েকে থামিয়ে হাত দিয়ে ঠিক করলেন তিনি। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামলো পূর্ণতা। পুষ্পিতা পেছনে মাধুরী আসছেন। বৈঠকখানার কাছে এসে দুই বোন একসঙ্গে বলে উঠলো, বড় ভাইয়া, আমরা রেডি, যাওয়া যাক। তোমাদের স্কুলে পৌঁছে দিয়ে আমার কাছে যেতে হবে। প্রলয় যখন রেগে থাকে তখনই পূর্ণতা পুষ্পিতাকে তুমি বলে সম্বোধন করে। দু বোন বুঝতে পারলো তাদের ভাই রেগে আছে শুধুমাত্র তাদেরই জন্য। চুপচাপ সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল দুটোতে। প্রলয়ও তার মায়ের কাছে বলে বেরিয়ে পড়লো। দেরি হচ্ছে তার। বিকেলে মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে অর্পণ তার বাইক থামিয়েছে। হসপিটালে পৌঁছাতেই হাত থেকে পড়ে উপরে স্ক্রিন ভেঙে গিয়েছিল। সকাল থেকে ফোনটা বন্ধ। মেকানিক অপেক্ষা করতে বলেছে, 1 ঘন্টা সময় লাগতে পারে। ভেতরেই অপেক্ষা করছিল অর্পণ। এতক্ষণে হয়তো ঠিকও হয়ে গেছে। বারবার হাত ধুয়ে দেখছে সে। ঘন্টা খানেক সময় পর মেকানিক ছেলেটা এসে অর্পণের ফোনটা দিয়ে দিল। বিল পে করে অর্পণ সার্ভিসিং দোকান থেকে বের হয়ে গেল। ভেতরে এসি চলছিল বিদায় গরম অনুভূত হচ্ছিল না। এখন কেমন ভ্যাপসা গরম লাগছে। বাইকের সামনে দাঁড়িয়ে হেলমেট পরতে নিল অর্পণ। পেছন থেকে চেনা কণ্ঠস্বর ভেসে এলো যেন, ফোন কোথায় আপনার? সেই কখন থেকে আমি আপনাকে কল করছি। এই সময় ইরাকে দেখে সহসায় অবাক হলো অর্পণ। উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে টপকালে? দেখতে পাচ্ছেন তো, ভারী লাগেজটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সাহায্য করুন আমাকে। সাহায্য করতে আমার বইয়েই গেল। তাহলে সামনে থেকে সরুন। এই রিস্কা, দাঁড়ান মামা। লাগেজ তুলতে নিলে অর্পণ তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, তোমাকে আমি যেতে বলেছি? যখন বললাম লাগেজটা ধরতে তখন তো ধরলেন না। এখন দয়া দেখাতে হবে না। কোথায় উঠেছ? আমি আমার প্রশ্নের জবাব পাইনি, তাই আপনার প্রশ্নের উত্তর দিতেও আমি বাধ্য নই। অর্পণ আর কিছুই বললো না। ইরার কাছে থেকে লাগেজটা নিয়ে রিক্সায় উঠিয়ে দিল। ইশারায় ইরাকেও উঠতে বললো। মুখ ঝামটা দিয়ে ইরাও রিক্সায় উঠে বসলো। অর্পণ রিক্সাওয়ালাকে বলল, উনি যেখানে যেতে চাইছেন সেখানেই নিয়ে যান। রিক্সা চলতে শুরু করেছে। অর্পণ বাইকে চড়ে বসলো। ধীর গতিতে বাইক চলছে রিক্সার পিছু পিছু। এক প্রকার ফলো করছে ইরাকে। জানতে চাইছে ইরা কোথায় উঠেছে। শ্যানে কালো রং গাড়িটা মালঞ্চনীরা প্রবেশ করেছে। ড্রাইভারের কাছে চাবি দিয়ে কলিং বেল চাপলো প্রলয়। ড্রাইভার গাড়ি গ্যারেজ পার্ক করছে।
সাবিনা এসে সদর দরজা খুলে দিয়েছে। বৈঠকখানায় এখন কেউ নেই। প্রলয় সোজা রান্নাঘরে ঢুকলো। তাকে রান্নাঘরে ঢুকতে দেখে সাবিনা ছুটে এসে জিজ্ঞাসা করলো, আপনার কি কিছু লাগবো ভাইজান? আমারে কোন, আমি কইরা দিতাছি। পানি গরম করতে হবে, হট ওয়াটার ব্যাগে ভরে রাখবে। আচ্ছা ভাইজান। বৈঠকখানায় অপেক্ষা করলো প্রলয়। মিনিট পাঁচেকের মাঝে হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে নিয়ে এসেছে সাবিনা। তাকে ধন্যবাদ বলে প্রলয় তার ঘরে চলে গেল। চাদর মুড়ি দিয়ে বিছানার মাঝখানে মুচড়ে শুয়ে রয়েছে। সকালের চিনচিনে ব্যথা এখন প্রবল আকার ধারণ করেছে। পেটে হাত চেপে শুয়েছে মেয়েটা। চোখ মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। দাঁতে দাঁত চেপে ব্যথা নিবারণ করার চেষ্টা করছে ভূমি। প্রলয় গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আর ইউ ওকে? ক্লান্ত আঁখি পল্লব ঝাপটালো ভূমি। অর্থাৎ সে ঠিক আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে ঠিক আছে। রাজস্থল অবস্থায় পেটে ভীষণ ব্যথা, সহ্য করা যায় না। প্রতিবার আম্মা তার জন্য গরম পানি করে বোতলে ভরে দেন। সেই বোতল কাপড়ে মুড়িয়ে পেটের উপর রাখতে কিছুটা আরাম হয়। আজ আম্মার কাছেও নেই। মনে মনে আল্লাহর কাছে সাহায্য করার শক্তি চাইছে ভূমি। বিছানার অপর পাশে বসে নিজের বক্ষস্থলে নিস্তেজ ভূমির মাথা আলগোছে রাখলো। হাতে থাকা হট ওয়াটার ব্যাগ ভূমির পেটে চেপে ধরলো। মুখ তুলে একটিবার ক্লান্ত নেত্রে প্রলয়কে দেখলো। পরপর আবার চোখ বন্ধ করলো ভূমি। এভাবেই শুয়ে রইলো প্রলয়ের বুকে মাথা রেখে। ভূমির চুলে হাত বুলিয়ে দিতে দিতেই জিজ্ঞাসা করলো, একটু আরাম লাগছে? তোমার সমস্যা হচ্ছে? আমাকে তো কল করে জানাবে। পিরিয়ড ব্যাপারটা একদম নর্মাল। বিষয়টা নিয়ে এত হেজিটেট কেন করছো? আমার জন্য আপনাকে। ভূমি ঠোঁটে তর্জনী ছোঁয়ালো। প্রলয় মুখে বলল, আমি শুধু তোমার শয্যার সঙ্গী নই, আমি তোমার জীবন সঙ্গী।